আসসালামু আলাইকুম। আমি কাউসার আলী হায়দার। আসলে সচরাচর ভিডিও আপলোড করা হয় না, তারপরও আজ খুব করে মন চাইলো যে একটা ভিডিও তৈরি করে। আসলে আজ আমি কথা বলতে যাচ্ছি একটা নতুন নাটক নিয়ে। নাটকের স্ক্রিপ্ট আসলে অনেকদিন ধরে নাটক আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তো আমি ভাবলাম একদম ভিডিও আকারে নিয়ে আসা যাক। তো আসলে নাটক লেখার আগে আমি কিছু কথা বলতে চাই। নাটক নাটক একটা প্রত্যেকটা লেখকের সন্তানের মতো। তিলে তিলে আঁকলে কত আদর যত্নে সেই সন্তানকে লালন পালন করা হয়। প্রত্যেকটা নাটকের চরিত্র যেন এক একটা প্রাণবন্তর। সত্যি প্রত্যেকটা নাটকের জীবনের গল্প বলা হয়। একজন লেখক নাটকের শুরু এবং শেষ সব ভাবনা ভেবে ফেলে। এর মাঝখানে যে ষড়যন্ত্র, মাঝখানে যে একটা টাইম স্পেন্ড হয়, সেইগুলোই চিত্রনাট্য। যাই হোক, এক একজন এক এক রকম স্টাইলে লেখে। কেউ ইন্টারন্যাশনাল ভাবে লেখে, কেউ টিভিসি ভাবে লেখে। তো আসলে আমি ভাবছি আমি ইন্টারন্যাশনাল ভাবে লিখবো, তাহলে আপনাদের সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। I hope all of guys enjoy my script journey. Thank you so much. Let's go. তো যাই হোক, প্রিন্ট আউট করা। আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানে কয়েকটা দৃশ্য বর্ণনা করা, কয়েকটা দৃশ্য সম্পর্কে, এবং দৃশ্য পরবর্তী দৃশ্য কোথা দিয়ে কি হবে সেটা বিস্তারিত খুলে বলা। তো যাই হোক, আমাদের গল্পের নাম ছিল হচ্ছে ছদ্মবেশী তারা। সত্যি তারারা সবসময় ছদ্মবেশী হয়ে থাকে। যাই হোক, প্রথম দৃশ্যে একটু কাছে যাই আমরা। প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই যে এখানে ফেড ইন একদম শেষে, প্রত্যেকটা শেষে ফেড আউট, অর্থাৎ গল্পের শুরু এবং গল্পের শেষ। শুরুতে ফেড ইন দিয়ে লিখতে হবে, তারপর শেষে গিয়ে ফেড আউট লিখতে হবে। এভাবে লিখতে হবে। আপনারা সবসময় চাইবেন যে একটা গল্প আপনি লিখছেন, সেটা হোক ছোট হোক বড়, একটা সময় আপনার মন চাইবে গল্পটা বাদ দিয়ে দিতে, অন্য গল্প ভূত চাপবে, অন্য গল্পের ভূত আপনাকে আঁকড়ে ধরবে। কিন্তু ওই গল্পটা শেষ করে যথেষ্ট চেষ্টা করবেন
গল্পটা শেষ করার, তাহলে একটা ভালো একটা ক্রিয়েটিভ সেটআপের মধ্যে যাবেন। এখানে দৃশ্য নম্বর 1, বাহির, নদী, বিকালবেলা, 1982 সাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটা বাহিরে, অর্থাৎ এটা প্রথমে লিখতে হবে 1 নম্বর দৃশ্য, তারপর ভিতরে হবে নাকি বাইরে হবে। যদি ঘর হয় তাহলে ভিতরে দিতে হবে, আর যদি ঘরের বাইরে হয় তাহলে বাইরে দিতে হবে। তো আমরা বাহির দিয়েছি, বাহির নদী, একটা নদী দেখাবে, আর বিকালবেলা, সালটা 1982। তো প্রথমে আমরা দেখতে পারি ক্যামেরাটা অন্ধকার থেকে আলোতে উঠে আসে। এখানে আপনি যদি চান যে আমি ক্যামেরায় কোনো মুভমেন্ট দেখাবো না, সেটা আপনার একান্ত ব্যাপার। আপনি মূল গল্পে, মূল আপনার ভিশন, আপনার ভিজুয়ালাইজেশন করতে পারেন। তো আমি লিখেছি এরকম যে প্রথমে আমরা দেখতে পারি ক্যামেরাটা অন্ধকার থেকে আলোতে উঠে আসে, একটা শান্ত নদী, নদীটা শান্ত দেখাবে। আপনি প্রথমে পরিবেশ বর্ণনা করবেন, মানে একটা দৃশ্য, অর্থাৎ কোনো কিছু আমাদের বাস্তব জীবনে যদি কোনো কিছু ঘটনা ঘটে, তার আগে সেই ঘটনা ঘটার জন্য একটা পরিবেশ দরকার। একটা পরিবেশে ষড়যন্ত্র হয়, একটা পরিবেশে একটা চরিত্র বড় হয়, একটা পরিবেশে আর একটা পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ একটা পরিবেশ অন্য পরিবেশকে আপনা আপনি টেনে আনে। অর্থাৎ এমনভাবে লিখতে হবে যেন সেই পরিবেশটা রোমাঞ্চকর হয়, সেই পরিবেশটা গল্পের সাথে খুব মানানসই হয়। তো শান্ত নদী, নদীর ঢেউ, অর্থাৎ আপনি এখানে যাই লিখবেন সেটাই ক্যামেরায় ফুটে তোলা হবে। নদীর ঢেউ, নদীর বুকে একটা বড় নৌকায় করে সওদাগর বাণিজ্য করে ফিরছিলেন। অর্থাৎ আমাদের প্রধান প্রোটাগনিস্ট সওদাগর, সে বাণিজ্য অনেক দিন পর বাণিজ্য করে ঘরে ফিরছিলেন। সওদাগর নৌকার উপরে দাঁড়িয়ে আছে। এখন আমাদের তো দেখাতে হবে যে সওদাগর কোথায় আছে। তো সওদাগর নৌকার উপরে আছে, সওদাগরের ভালো দেখাচ্ছে, অর্থাৎ সওদাগরকে খুব ভালো দেখাচ্ছে, কারণ অনেকদিন পর বাড়ি যাচ্ছে। এই জিনিসটা লিখতে হবে যে প্রোটাগনিস্ট, অর্থাৎ আপনার চরিত্র কেমন অবস্থায় আছে, কোন মুডে আছে, মানে সেই মুড সুইং করবে, সেই মুডের পরিপ্রেক্ষিতে অন্যান্য ডায়লগ, অন্যান্য চরিত্র, অন্যান্য পরিবেশ ডিপেন্ডিং হবে। অর্থাৎ অর্থাৎ আমাদের বাস্তব জীবনে দেখা যায় যে আমরা অনেকে যখন মনে করুন একজন দোকানদার যে সকালবেলা উঠে তার দোকানে যাবে, এখন তার সকালবেলা মনটা যদি ভালো না থাকে, মনটা যদি খারাপ হয়ে যায় কিংবা শরীরটা খারাপ, তাহলে সে দোকানে কিংবা তার ব্যবসা বাণিজ্য খুলতে পারবে না, 2-4 টাকা সে ইনকাম করতে পারবে না। তো যাই হোক, প্রত্যেকটা চরিত্র তার ভালো লাগা মন্দ লাগা নিজস্ব জিনিস প্রায়োরিটি দেওয়া দরকার। অর্থাৎ একজন লেখকের উচিত তার চরিত্রটা নিজে ধারণ করা, অর্থাৎ নিজে ফিল করা যে এই চরিত্রটা এইভাবে কথা বলবে, এইভাবে চলাফেরা করবে, এইভাবে দেখবে পরিবেশটা, এইভাবে আশপাশের পরিবেশটা দেখবে। এরকম জিনিস লেখক চরিত্র, অর্থাৎ লেখক নিজের সত্তার মাঝে সেই চরিত্রটাকে সব সময় করে তুলতে, সব সময়। তো
যাই বলছিলাম, মনটা সওদাগরের ভালো দেখাচ্ছে। হঠাৎ সওদাগরের চোখ পড়ে দূরের একটা চরের দিকে। অর্থাৎ এখানে কল্পনা করেছে একটা চরে, দেখে মনে হচ্ছে কেউ চরের পাড়ে পড়ে আছে। অর্থাৎ চর থেকে, নৌকা থেকে চরের দিকে যদি ক্যামেরা যদি অ্যাঙ্গেল ধরা হয় তাহলে দেখা যাচ্ছে যে তার ওই চরের উপরে একটা লাশের মতো পড়ে আছে অচেতন অবস্থায়। তো সওদাগর মুন্সি, এই মুন্সি অর্থাৎ সওদাগরের সহচর মুন্সি আসে। অর্থাৎ এখানে উল্লেখ করা হলো যে মুন্সি হচ্ছে একজন সওদাগরের সহচর, অর্থাৎ বাণিজ্যর তার পার্মানেন্ট একজন সহচর, যে ছোটবেলা থেকেই হোক কিংবা বড়বেলা থেকেই হোক, তার অবশ্য ছোটবেলাকার কোনো ভিশন, ছোটবেলাকার কোনো মানে তার ইভেন্ট এখানে দেখানো হয়নি। জাস্ট মুন্সি একটা সহচর। মুন্সি করছে, মুন্সি বলছে যে জি হুজুর। সওদাগর, নাও ওই চরে লইয়া চলো। অর্থাৎ সওদাগর, অর্থাৎ আপনার চরিত্রটা যেখানে যেতে চায় সেখানে যেতে দিন। অর্থাৎ আপনার মন যেটা বলে সেটা লিখুন, মনের বিরুদ্ধে লিখবেন না। মনের বিরুদ্ধে কোনো কিছু সম্ভব নয়। প্রত্যেকটা প্রত্যেকটা লেখক তার ভালো লাগা থেকে লেখে। কারণ এই জিনিসটা কোনো ছেলে খেলা নয়, ধুলিমাটির খেলা নয়। আসলে লেখক একটা দর্শন। তো যাই হোক, সেই দর্শনের দার্শনিক আপনি চাইবেন সেই দর্শনটা আপনার নিজস্ব ভাবনায়, নিজস্ব অক্ষরবৃন্তিতে ফুটে তোলার। মুন্সি বলে, আজ্ঞে হুজুর। তো সওদাগরের কথায় নৌকা যতই চরের দিকে ভিড়ায় মুন্সি নৌকা নিয়ে ততই দূরে দূরে চলে যায়। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখা যাচ্ছে যে সওদাগরের কথায় নৌকা যতই চরের দিকে ভিড়ায় ততই দূরে দূরে চলে যায়। অর্থাৎ হুজুর, অর্থাৎ সওদাগরের আদেশে মুন্সি যখন চরের দিকে নৌকাটা নিয়ে চলে যায় তখন নৌকাটা আপনার দূরে দূরে সরে যাচ্ছে। তখন মুন্সি করছে, হুজুর, নৌকা তো পিছনের দিক যাইতেছে, যতই চরের দিকে নামানের লাইগা যাইতেছে। সওদাগর বলে, যে করে হোক নৌকা ওই চরে লইয়া চলো। একটা সময় মানে আমাদের তো যেতে হবে, আমাদের তো বসে থাকলে হবে না, আমাদের তো একটা ভিশন তৈরি করতে হবে, একটা দৃশ্য তৈরি করতে হবে। তো একটা সময় তারা চরে নৌকা ভিড়ায়, সওদাগর আর মুন্সি নৌকা থেকে নামে, হাঁটু অব্দি কাপড় ভিজে যায় দুজনের। এখানে দেখা গেছে সম্পূর্ণ বসে যে পড়ে আছে রহস্যময় নারী, অর্ধ পোশাকে কাদা আর চোখে মুখে কাদা লেপ্টে আছে। সওদাগর মুন্সি কাছে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ একটা সময় সওদাগর মুন্সি চরে নৌকা ভিড়ায়, সওদাগর আর মুন্সি নৌকা থেকে নামে। অর্থাৎ এখানে পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে। আপনি যাই লিখবেন সেটাই ক্যামেরা বন্দি করতে হবে। তো হাঁটু অব্দি কাপড় ভিজে যায়, অর্থাৎ নৌকা থেকে যে নামলো, যে আমরা দিছি কি ফার্স্টে দিছি সওদাগর আর মুন্সির নৌকা থেকে নামে, অর্থাৎ নামলে পেরে তো দুজনের কাপড় ভিজে যাবে হাঁটু অব্দি। তো জিনিসটা লিখতে হবে যে হাঁটু অব্দি তাদের কাপড় ভিজে গেছে। তারপর গিয়ে দেখে যে সম্পূর্ণ বসে যে অলংকার, হীরা নাই অবশ্য, এটা একটা সরি, অলংকার, গায়ে গতরে পোশাক, মহিলা একটা বউ, একটা কল্পনা করতে হবে যে একটা বউ চরিত্র যেভাবে থাকে সেই চরিত্রটা সেভাবেই আছে।
তো তার পোশাকে তার বউবেলার পোশাকে কাদা লেগে আছে, চোখে মুখে কাদা আছে। তো এই সিনটু মানে খুব অ্যাকওয়ার্ড সিন, এম্বারেসিং সিন, আবার এক টাইপের ইমোশনাল সিন হতে পারে। তো মুন্সি বলছে, হুজুর মনে হয় বিয়ের পিড়িতি থেকে পালাইছে, মনে হয় মইরা গেছে। তো এখানে একটু দেখা গেছে যে একটু মানে রোমান, একটু কমেডি টাইপের ডায়লগ দিচ্ছে মুন্সি। তো মাঝে মাঝে আপনি চাইবেন আপনার দর্শক যেন আপনার এই স্টোরি প্লটে আটকে থাকে, সেই অনুযায়ী মুড সুইং করাবেন। যেমন মাঝে মাঝে হাসাবেন, মাঝে মাঝে কাঁদাবেন, মাঝে মাঝে একটু রহস্য ঠাট্টা করবেন। এই তো এই তো লেখক, যে তার লেখনীর মাধ্যমে, তার দর্শনের মাধ্যমে, তার ভিশনের মাধ্যমে একজন পাঠক, একজন দর্শকের অবজারভেশনে পরিণত হয়। তো মুন্সি বলার পরে সওদাগর কথা না বলে রহস্যময় নারীর মুখের কাছে নিজের হাত নিয়ে দেখে। অর্থাৎ মুন্সি যে বলল যে হুজুর মনে হয় মরে টরে গেছে, এখন সওদাগর সওদাগর কি করলো যে সওদাগর তোমার হাত নিয়ে শ্বাস চলছে নাকি সেটা দেখলো। সওদাগর বলছে, শ্বাস চলতেছে মুন্সি, মনে হয় বাইসে আছে, ধরো ধরো নৌকায় তোলো। মুন্সি এদিক সেদিক তাকিয়ে, কিন্তু হুজুর, আসলে এখানে কিন্তু হুজুর বলল মুন্সি ভয় পাচ্ছে, মান সম্মানের ভয় পাচ্ছে, একটু মানে নিজে একটু ফিল, মানে ভয়ঙ্কর ফিল পাচ্ছে আর কি, যে কি না কি কাকে বা কি ধরবো, বক্কর চক্কর এইসব মানে নানান চিন্তা ভাবনা করতেছে। যাই হোক, সেটা আপনার বুঝে নিতে হবে। সওদাগর বলছে, ধরোই না, যাও, তোমার ধরা লাগতো না, তুমি নৌকার বসে ধরো। সওদাগর নিজের কোলে তুলে নিয়ে নৌকায় ওঠে, নৌকায় উঠিয়ে নৌকা চালায়। তারপর বিকেলে সূর্য ডোবা দেখে নৌকা চলছে আপন মনে। অর্থাৎ কাট্টু কাট্টু সম্পর্কে পরে আসে, উপরে যায় যে সওদাগর নিজের কোলে তুলে নিয়ে নৌকায় ওঠে। অর্থাৎ এখানে ফটোগ্রাফার যারা থাকবেন, তারা এই দৃশ্যটা মানে সুন্দর করে ফুটিয়ে তুলবেন, কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, একটা দৃশ্য তাদের ভিশনে কত সুন্দর করে আঁকা যায়, একজন আর্টিস্ট খুব ভালো পারে। তো এখানে বিকেলের সূর্য ডোবা দেখে নৌকা চলছে আপন মনে, অর্থাৎ সূর্যটাও ডুবে যাচ্ছে সামনে, আবার নৌকাটাও যাচ্ছে ওই মেয়েটাকে নিয়ে। তো কাট্টু হলো এরকম যে একটা দৃশ্য মনে হচ্ছে যে এখনো অসম্পূর্ণ আছে, সম্পূর্ণ করতে আরেকটা দৃশ্য খুবই প্রয়োজন, তাহলে সেই দৃশ্যটা তার প্রাণ ফিরে পাবে। অর্থাৎ এই কার্টুনটা হলো পৃথিবীর একটা অক্সিজেন, অম্লজান। তো সেই কার্টুন গল্পটা এরকম যে বাহির ভিতর, অর্থাৎ আপনি যদি এই দৃশ্য যদি ভিতরে কিংবা বাইরে দেখাতে চান, তাহলে জিনিসটা উল্লেখ থাকতে হবে। 2 নম্বর দৃশ্য দেখা যায় যে নৌকার ভিতর
রাত, অর্থাৎ আবার সেই আগের মতো যে পরিবেশ, একটা চরিত্র বড় করতে তার পরিবেশ দরকার। সেই পরিবেশটা লিখতে হবে। যে আমি লিখেছি আকাশে বড় পূর্ণিমার চাঁদ উঠেছে, চারিপাশটা আধার আলোকিত, নদীর বুক দিয়ে চলছে নৌকা, নৌকার চারিদিকে হারিকেন আলো জ্বলছে, নদীর পানিতে জ্যোৎস্নার আলোয় হারিকেন আলো সহ নৌকাটার প্রতিচ্ছবি সুন্দর মনোরম দৃশ্য তৈরি করছে। অর্থাৎ আমরা কাটটুর আগে দেখেছিলাম বিকালে সূর্য ডোবা দেখে নৌকা চলছে আপন মনে, অর্থাৎ এখন তো রাত হবে। আর কাটটু তো বললামই যে একটা গল্প অসম্পূর্ণ তো যদি থেকে যায় তাহলে সেটা পরবর্তীতে সম্পূর্ণ করার নিয়মই হচ্ছে কাটটু দিয়ে। অর্থাৎ এই যে ওখানে সূর্য ডুবে গেল, অর্থাৎ তাহলে এখন রাত। আর আমরা রাতে দেখতে পাই যে আমি একটা ভিজুয়ালাইজেশন করছি যে একটা বড় পূর্ণিমার চাঁদ উঠেছে, একটা সেই চাঁদের মাধ্যমে চারিপাশটা গুমোট অন্ধকার আলোকিত, এবং একটা নৌকা যে নৌকার চারিপাশটায় হারিকেন আলো, যা খুবই সুন্দর একটা ভিশন তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে ইন্ট্রো, অর্থাৎ এই সিনের ইন্ট্রো সিন হবে। তো আমরা নৌকার ভিতরে দেখতে পাই যে নৌকার ভিতরে একটা কক্ষ রহস্যময় নারীকে রাখা হয়। সওদাগর মেয়েটার চোখে মুখে পানি দেয়, জ্ঞান ফিরে নারীর, সামনে সওদাগরকে দেখে ভয়ে চুপসে যায়। অর্থাৎ সেই মেয়েটা যে যাকে তারা মানে চোরা থেকে পেল, সেই মেয়েটাকে সওদাগর চোখে মুখে পানি দেয়, জ্ঞান ফিরে নারীর, সামনে সওদাগরকে দেখে খুব ভয় পায়। সওদাগর বলছে যে ভয় নেই কন্যা, ভয় নেই। তাহলে সওদাগর কি বললো যে ভয় নেই কন্যা, ভয় নেই। রহস্যময় নারী ভয় পায়, তাও ভয় পাবে, কথা বলে না। সওদাগর বুঝতে পারে সে ভয় পাচ্ছে, তাই পাশে থেকে একটা জায়গায় থেকে একটা শাড়ি বের করে দেয়, ব্লাউজও বের করে দেয়। তারপর সওদাগর বলে ভয় নেই, এই শাড়ি পরে ল কন্যা, গতর ভিজে গেছে তোমার, আমি বাইরে আছি। সওদাগর হাসি মুখে ধীরে ধীরে বাইরে চলে আসে। সওদাগর বাইরে এসে চাঁদের দিকে তাকিয়ে দাঁড়ায় আর মনে মনে বলে, 7 সাগর 13 নদী পার দিয়ে কন্যা, তোমার দেখা পাওয়া আর ওই আসমানের চাঁদ হাতে পাওয়া একই কথা। নদীর পানিতে জ্যোৎস্নার আলোয় হারিকেন আলো সহ নৌকাটার উপরে সওদাগরের প্রতিচ্ছবি সুন্দর মনোরম দৃশ্য তৈরি করছে কাঠ। এই দৃশ্যে এরকম যে এখনো কিন্তু আমরা রহস্যময় নারীর নাম জানতে পারলাম না। জ্ঞান ফিরলে সওদাগরকে দেখে ভয় পাচ্ছে। আর সওদাগর তো এরকম সিনোপসিস এরকম ছিল যে সওদাগরের 3টা কন্যা, 3টা স্ত্রী ছিল, যার জন্য সে বাণিজ্য করে ফেলছিল। সেখান থেকে একটা ব্লাউজ আর একটা শাড়ি এই রহস্যময় নারীকে দেয়। তো আমরা বুঝতে পারছি যে সওদাগর সেই নারীর প্রেমে পড়েছে, তা চাঁদ দেখে সে সুন্দরভাবে তার মনের আবেগ প্রকাশ করছে। অর্থাৎ এখানে আপনার প্রোটাগনিস্টের সাথে কোন ডায়লগ, কোন কোন সিনে কোন চরিত্রটা, কোন মানে মনোভাব যাবে, আপনি যদি বিভিন্নভাবে লেখা যায়। যাই হোক, আমি এইভাবে লিখছি, আমার ভালো মনে হয়েছে যে এরকম লিখবো যে তার একটা রোমান্টিক টাইপের একটা মন মানসিকতা হবে। তো এরকম লেখা। তো যাই হোক,
এখানে এই গল্পে অনেক এলিমেন্ট আছে, অনেক এলিমেন্ট। তারপর এখানে আমরা দেখতে পারি যে একটা সময় সওদাগর তার নৌবহর নিয়ে তার সওদাগর ঘাটে আসে এবং তার 3টে বউ, যাদের নাম থাকে গুলবাহার, মেজো পানসোনা আর ছোট বউ থাকে ইসমতারা। তো এখানে তারা তাদের বরের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করার একটা সময় এখানে আরো অনেক আছে, যে কলমটা কোথায় রে, সওদাগরের ঘাট থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি এখানে চান ক্যামেরার অ্যাঙ্গেল আপনি ধরতে পারেন যে ক্যামেরা কোথা থেকে রাখতে হবে, মানে সেটা আপনার একান্ত ব্যাপার, আমি তো আগেই বলেছি। সওদাগরের ঘাটের নৌকার মানে থেকে দেখা যাচ্ছে সওদাগরের নৌকার উপর দাঁড়িয়ে আছে সওদাগর, অর্থাৎ মানে সে সারা রাত ওই নৌকার উপরে দাঁড়িয়েছিল, ভিতরে যায়নি, কারণ ভিতরে যে রহস্যময় নারী ছিল। যাই হোক, ঘাটের উপরে সওদাগরের 3 স্ত্রী গুলবাহার, মেজো পানসোনা, ছোট ইসমতরা সেজে গুজে দাঁড়িয়ে আছে। এখানে গুলবাহার তার বড় বউ, ওই যাইতেছে মেজো ছোট আমগো স্বামী, 7 সাগর 13 নদীর বাণিজ্য শেষে। মেজো হয় হয়, নানান শাড়ি গহনা অলঙ্কার জৌরত আনছে আমগো লাগে। মানে এখানে মানে তাদের দুই বউয়ের মনোবাসনা মানে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যা ইসমতারও দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়, একটু পরে ফিরে আসে পানির গ্লাস হাতে। তখন ইসমতারার এই কাণ্ড কারখানা দেখে গুলবাহার করছে, দেখ দেখ স্বামীর জন্য দুধ দেখ। ইসমতারা দুজনকে মুখ ভেঙচি কাটে, অর্থাৎ এখানে ইসমতারাকে বোঝা যাচ্ছে যে তার চরিত্রটা একটু সিনিস্টার টাইপের, যে তাদের দুজনকে খুব একটা দেখতে পারে না। আর এখানে একটা যাই হোক, মানে যে লেখক সত্তা আপনার মনের ভিতর আছে, সেই লেখক সত্তা এই দৃশ্যটা বুঝতে পারবে যে আমি মানে এটা জিনিসটা কি উদ্দেশ্যে লিখছি। তো নৌকার উপরে দাঁড়িয়ে আছে সওদাগর, একটু পরে পাশে 3 বইয়ের থেকে সুন্দর সাজে সজ্জিত সেই রহস্যময় নারী নয়নতারার এসে দাঁড়ায়। নৌকা বেরলে সওদাগর নয়নতারার হাত ধরে নৌকা থেকে নামায়। এই দেখে 3 বউ রাগে গজগজ করতে থাকে। সওদাগর, বড় বউ, আমাদের বিশ্রামের ব্যবস্থা করো, আমরা খুব ক্লান্ত। গুলবাহার, তা না হয় করবো স্বামী, পাশের ওই মেয়েটাকে। সওদাগর বলে, তোমরা 3 জন যে ভাবছো তা নয়, আসলে বাণিজ্য থেকে আসবার সময় একটা চর থেকে পেয়েছি, এখনো জানতে পারিনি পরিচয়। পানসোনা তখন নয়নতারার চারিপাশে ঘুরে ঘুরে খতিয়ে দেখে, নয়নতারার উদ্দেশ্যে বলে, কি হে দূরদেশিনী, আর কোনো নৌকায় না উঠে সওদাগরের নৌকাতেই কেন, কি মতলব? পানসোনা একটু বেশি বলে ফেলে। সওদাগর ধমক দেয়, মেজো বউ। পানসোনা নিজের জায়গায় গিয়ে দাঁড়ায়। সওদাগর বলে, ওর নাম দূরদেশিনী নয়, আমি ওর নাম রাখছি নয়নতারা, আর আমি ওকে আশ্রয় দিচ্ছি। পরবর্তীতে পরিচয় জানতে পারলে ওকে ওর নিরাপদ জায়গায় রেখে আসবো। এতে যদি কারোর সমস্যা থাকে বলতে পারো। ইসমতারা পানি এগিয়ে দিতে, না স্বামী, কোনো সমস্যা নেই, এই পানি নেন, খান। ইসমতারার হাতে গ্লাস দিয়ে নয়নতারাকে দেয়। এদিকে পানসোনা আর গুলবাহার হাসে একটু, ইসমতারাও একটু হিংসা করে। সওদাগরের ঘাট থেকে দেখা যায় তারা বাড়ির ভিতরে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে
সওদাগরের ঘাট থেকে দেখাচ্ছে সওদাগরের নৌকা ঘাটের দিকে আসছে। আর এই দৃশ্যে এখানে লেখা হলো যে সওদাগরের ঘাট থেকে দেখা যায় তারা বাড়ির ভিতরে চলে যাচ্ছে। অর্থাৎ ওই যে বললাম না যে এমন একটা দোকানদারকে কল্পনা করুন যে দোকান খুলছে সকালবেলা এবং তার সারাদিনের নিত্য বেচাকেনা নিত্য কাস্টমার কেয়ার করে সে দিন শেষে নৌকাটা বন্ধ করছে। অর্থাৎ একটা দৃশ্য খুলতে হবে যেভাবে যে দোকানদার তার তালা চাবি দিয়ে দোকান খুললো, তারপর চাবি দিয়ে তালাটা লাগিয়ে দোকান বন্ধ করলো। মানে এরকমই দৃশ্য আর কি, এরকমই একটা কনসেপ্ট যে সব কিছুরই শেষ আছে শুরু আছে। অর্থাৎ প্রত্যেকটা দৃশ্যের শেষ থাকবে, আবার শুরু থাকলে শেষও থাকবে। তো এখানে আরেকটা জিনিস, এখানে আমরা দেখতে পারি যে সওদাগর যখন নয়নতারাকে বাড়িতে নিয়ে আসে, সবসময় সওদাগর নয়নতারার মানে কাছাকাছি থাকে। যেমন খণ্ড দৃশ্য 1, 2, 3 আপনি চাইলে খণ্ড দৃশ্য অনেক তৈরি করতে পারেন। যে আমি লিখেছি যে সওদাগরের ফুলের বাগানে নয়নতারা দাঁড়িয়ে আছে, ফুলকে দেখছিল, পিছনে থেকে সওদাগর এসে বাগানের সবচেয়ে সুন্দর ফুলটা ছিঁড়ে নয়নতারার কানে পরিয়ে দেয়। মানে এরকম খণ্ড দৃশ্য থাকতে হবে যেন সে দৃশ্যের কোনো মানে আপনার হবে না যে ডায়লগ এরকম থাকবে না, জাস্ট একটা দৃশ্য, যে দৃশ্য মানে মানানসই হতে হবে। তো এখানে একটা মানে ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে যে প্রথম দৃশ্যে গোলবার দেখে, দ্বিতীয় দৃশ্যে পানসোনা দেখে, তৃতীয় দৃশ্যে স্মরতারা দেখে। তো এরকমভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের তিন স্ত্রী তিনটে দৃশ্য মানে তারা দেখতে পায়। তো তারপর একদিন যে সওদাগর বাড়ির উঠান, সওদাগর দাড়ি কামাচ্ছে, উঠানের পিছনে নারকেল গাছটায় দ্বারকা কাকা শব্দ করছে। সওদাগর তাতে খুব বিরক্ত, তাই মুন্সিকে ডাক দেয়। মুন্সি, এই মাঝ দুপুরবেলায় কোন বিপদের লক্ষণ দিচ্ছে এই কাক? যাও তো গিয়ে তাড়িয়ে দিয়ে আসো। অর্থাৎ আসলে এখানে গল্পটা তো বলা হচ্ছে 1982 সাল। তো গল্পটা তার আগের হতে পারে কিংবা মাঝখানের হতে পারে, সেটা আপনার একান্ত ব্যাপার। বর্তমানে চলে হচ্ছে 2025 সাল। আমাদের বর্তমান সমাজে খুব একটা মানুষ যে এই সকল কাক অর্থাৎ কাক ঢাকা ভালো লক্ষণ দেখবে সেটা দেখে না, অর্থাৎ বর্তমান যুগে কুসংস্কার বিশ্বাস করে না। তো তখন 1982 সাল ছিল যখন মানুষ কুসংস্কার বিশ্বাস করত যে দুপুরবেলা কিংবা সকালবেলা যদি কাক ডাকে তখন বিপদ আসার সম্ভাবনা থাকে কিংবা কারো বিপদ হয়। তো সেই কনসেপ্টটা এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ মানে একটা গল্প মানে কোন সময়ের হচ্ছে, সেই সময় কি কি ঘটতে পারে, মানে সেই সময় কোন কোন মানে ঘটনা উপযোগী, সেই জিনিসটা আপনার মানে আপনার ভিশনে লিখতে হবে। তো এখানে সেটা লেখা হয়েছে। তারপর মুন্সি বাড়ির পেছনে চলে যায় কাক তাড়িয়ে দিতে। তারপর বাড়ির পেছনে গেলে মুন্সির কাক তাড়া দেওয়ার সময় গুলবাহার, পানসোনা, রিসমতারা মুন্সিকে জিজ্ঞেস করেছে, ওই মেয়েটা কি সত্যি তোমরা চড়া থেকে পেয়েছো? এরকম করে যে হ্যাঁ আমরা চড়া থেকে পেয়েছি, সওদাগর ঠিকই বলছে।
তখন ওই তিনজন যে দেখলো না যে খণ্ড দৃশ্য, তিনটা দৃশ্য প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে অবজারভেশন করলো, সেটা কথা বলবে। তারপর তারা এখানে ষড়যন্ত্রের একটা আভাস দিবে যে তারা ষড়যন্ত্র করতেছে এরকম। তারপরে দৃশ্যে দেখা যায় যে ষড়যন্ত্রে দেখা যায় তিন স্ত্রী নয়নতারাকে বিভিন্ন উপায়ে মেরে ফেলার চেষ্টা করছে। অর্থাৎ তারা নয়নতারা দেখতে পারছে না, কারণ তাদের স্বামী তাদের বাদে অচেনা অজানা একটা ভিনদেশী মেয়েকে সময় দেবে, তার সাথে সময় স্পেন্ড করবে। অর্থাৎ এখানে এক কথা মানে সওদাগর নয়নতারার রূপে গুণে মানে এক কথা সে ক্রেজি লাভার হয়ে গেছে, রোমিও হয়ে গেছে। তো তারা তিনজন মিলে ভুলিয়ে পালিয়ে নয়নতারাকে কুয়ার পানি থেকে ফেলাতে আসে। কুয়ায় কোনো মানে পড়া যায় না, তো কুয়া থেকে ফেলে দেওয়ার ফলেও যখন মেরে ফেলতে পারে না, তখন খাবারের মধ্যে বিষ দিয়ে মারতে গেলে সওদাগরের কাছে ধরা পড়ে। এখানে সওদাগরের কাছে ধরা পড়লে ওই আবার অসম্পূর্ণ দৃশ্য যে নয়নতারাকে ঘরে শুয়ে রেখে সে উঠানের চেয়ারে বসে। এখানে ওই মুন্সি আছে না, যখন মানে বাড়ির পিছনে তারা কাক ডাকতে গেল, সেই কাক তাড়াতে গেল, সেই কাক তাড়াতে আসার সময় সেই ষড়যন্ত্র শুনছিল, সেটা সওদাগরকে বলে দেয়। অর্থাৎ মানে এখানে ষড়যন্ত্র করবে, আবার ষড়যন্ত্র ধরিয়ে দিতে হবে, কারণ প্রত্যেকটি ষড়যন্ত্রেরই একটা সমাধান বা সুরাহা থাকতে হবে। অর্থাৎ সমস্যা ক্রিয়েট করতে হবে আপনাকে আবার সমাধান করতে হবে। তো এখানে দেখা যায় যে এখানে লিখছি যে তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় 5 নম্বর দৃশ্যে মুন্সি বলে আসবার সময় লুকিয়ে তাদের ষড়যন্ত্রের কথা শুনে ফেলে। ফ্ল্যাশব্যাক শেষে বর্তমানে চলে আসে। তারপর তারা তিনজনকে তাদের তিন স্ত্রীকে রাগে দুঃখে কান্না করে তাদের তিন স্ত্রীকে বের করে দেয়। তারপরে ওই যে নয়নতারাকে যে শুয়ে রেখে আসলো, সে দেখে যে নয়নতারা কোথাও। অর্থাৎ এখানে গল্পে আপনার টুইস্ট আসে। তো আপাতত আমার এই গল্প চিত্রনাট্য এটুকুই রাখছি, বাদ বাকি আমি বলতে চাইছি না। বাদ বাকি এই জিনিসটা বলতে চাচ্ছি না, কারণ এটা সিক্রেট। এই ভিডিওটা হচ্ছে এটা সিক্রেট। আসলে আপনারা তো বুঝতে পারলেন যে একটা গল্প, একটা স্টোরি প্লট, একটা ভিশন লিখতে গেলে কতটুকু কষ্টের। আসলে যারা লেখে তারাই বোঝে চিত্রনাট্য যন্ত্রণা যে মাথায় কতটা ইফেক্ট ফেলে, সেই জিনিসটা একজন লেখকই বোঝে। তো আপনারা যারা নতুন লেখক হতে চান, মানে রাইটিং একটা স্কিল ভাবে দেখাতে চান, তারা এই পন্থাগুলো অবলম্বন করবেন। আর আমার শ্রদ্ধেয় স্যার শাহজাহান শামীম, শ্রদ্ধেয় স্যার সুমন আনোয়ার, তারপর আমার শ্রদ্ধেয় স্যার অনেকে আছেন, তো ইন্টারনেট ঘাটাঘাটি করে চিত্রনাট্য লেখার কৌশল রপ্ত করছে, আরও ভবিষ্যতে করব। বিভিন্ন মানে একটা স্কিল
আমার কোনো আহামরি কোনো যে এই প্রফেশনে যাব তার কোনো ইচ্ছা নাই। আসলে জিনিসটা আগ্রহ থেকে আমার লেখা। যে জিনিসে আগ্রহ করে মানুষ, সেই জিনিসের প্রতি মানুষের একটা আলাদা একটা মানে সত্তার ভালো লাগা কাজ করে। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন। আসলে সহজ একটা উপায় কি, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যে কাজকর্ম, যে যে কথাবার্তা, যে যে পরিবেশে বলবেন, সেটাই স্ক্রিপ্ট, সেটাই পাণ্ডুলিপি। অর্থাৎ আপনার মাঝে আপনার গল্প, আপনার মাঝে আপনার স্টোরির এলিমেন্টস। আপনার দেখার একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আপনার লেখক হতে হলে লেখক চরিত্রকে সুন্দর করতে হবে। আপনি আপনি হাজার কলঙ্ক হন, আপনি আপনার ভিশন দিয়ে আপনার কলঙ্ক ঢেকে রাখতে পারেন। আপনার হাজার ব্যাকগ্রাউন্ড খারাপ, মানুষ সমালোচনা করবেই, তাই বলে কখনো পিছিয়ে যেতে নেই। মানুষ সমালোচনা করবেই। আপনি যা পারেন একান্তই আপনার স্কিল। তো সবসময় চাইবেন প্রতিটা দিন নতুন নতুন ক্রিয়েটিভিটি স্কিল অ্যাচিভ করা। আসলে আমার কোনো নাটক কখনো চিত্রায়ন হয়নি। আমি জানি না আদৌ ভবিষ্যতে সেটা চিত্রায়িত হবে কিনা। আসলে মনের ভালো লাগা থেকে লেখা, মনের ভালো লাগা থেকেই স্ক্রিপ্ট রাইটিং, স্ক্রিন প্লে রাইটিং, এটা একটা মনের ভালো লাগা থেকে শেখা, একটা আগ্রহ, একটা আকাঙ্ক্ষা, একটা ভালোবাসা। এই তো জীবন। তো অনেক অনেক কথা বলে ফেলেছি, তাই না? আসলে আমি ভাই বাস্তব জীবনে কথা বলতে পারি না, যেটা বলতে পারি না সেটা লেখার মাধ্যমে প্রকাশ করি। অর্থাৎ এমনও লেখক দেখবেন যারা বাস্তব জীবনে কখনো কোনো কথা বলবে না, কিন্তু তারা তার লেখনীর মাধ্যমে সেই মানুষটাকে উচিত জবাব দিয়ে দেবে। অর্থাৎ আমিও সেটাই চেষ্টা করি, কারণ আপনার জীবন একান্ত আপনার, আপনার সমস্যা একান্ত আপনার। তো সেই সমস্যার সমাধান আপনি কিভাবে দেবেন, তৎক্ষণাৎ আপনি তাকে মেরে, ঘুষি মেরে দাঁত ভেঙে দেবেন, নাকি চুপচাপ তার সামনে থেকে হাসি মুখে চলে এসে আপনার লেখনীর মাধ্যমে, আপনার কৃতকর্মের মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে সেটা জবাব দেবেন, সেটা একান্ত আপনার পার্সোনাল ম্যাটার। সো তাই বলি যে মানুষ যখন জন্ম নেয়, মানুষ জন্ম থেকে একটা সময় মৃত্যুবরণ করে। অর্থাৎ এই আমি নামক সত্তাটা কাউসার আলী হায়দার কোনো এক সময় পৃথিবীর বুকে ছিল,
আছে, থাকবে না। তো যখন আমার আপনার জন্ম নিলাম এই পৃথিবীতে, তখন সবাই হাসি খুশি, এখনো সবাই হাসি খুশি। যখন আমরা মারা যাব, তখন আমাদের জন্য আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী কান্না করবে। একটা সময় কেউ মনে রাখবে না। কিন্তু আপনি পৃথিবীতে এসেছেন এমন একটা কাজ করবেন, যার ফলে পৃথিবীর সত্তা, পৃথিবীর মানুষগুলো আপনার সেই কৃতকর্মের অছিলায় আপনার স্মৃতি রিপ্রেজেন্ট করে। শত বছর আগে আবিষ্কৃত হওয়া চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যারা যারা আবিষ্কার করেছিল, তাদের নাম কিন্তু আমরা একটু হলেও জানি, যে তারা এইভাবে আবিষ্কার করছে, এইভাবে অমুক তমুক বক্কর চক্কর। যে যে জোকারবার্গ, যে ইউটিউব প্রতিষ্ঠাতা, যে স্টারলিংক প্রতিষ্ঠাতা, এসব প্রতিষ্ঠাতারা খুবই স্ট্রাগল করেছে। তারা যদি এখন মারাও যায়, তারা যদি এখন ইন্তেকাল ফরমাইশও করেন, তাহলে তাদের নাম ইতিহাসের পাতায় বড় ফ্রেম, বড় ফ্রন্টে লেখা হবে, বোল্ড ফ্রন্টে। তো নিজেকে এইভাবে তৈরি করতে হবে, গ্রো করতে হবে, অ্যাচিভমেন্ট করতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে যে আর সবাই যদি পারে, আমরা কেন পারবো না। অর্থাৎ এরকম মন মানসিকতা থাকতে হবে। লেখক সত্তা খুবই কঠিন একটা সত্তা। আমি দীর্ঘ, যখন ক্লাস 9-এ 10-এ 19-এর ব্যাচ ছিলাম, যাই হোক এসএসসি 19-এর ব্যাচ ছিলাম, তখন থেকে লেখালেখি করছি। তারও আগে ক্লাস 6-এ কিংবা 7-এ থেকে লেখালেখি করছি। যাই মন চায়, যেটাই মন চায় সেটাই লিখি। তো আমি যথেষ্ট ওভার রেটিং কথা বলে ফেলছি, তো মাফ করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার লেখার এবং আপনার আপনার ভিশনের প্রতি সম্মান রেখে আমি বিদায় নিচ্ছি। জানি না কবে দেখা হবে, কবে কথা হবে, কবে ভিডিও পোস্ট করব। আসলে জীবনের একটা চড়া উত্তরের মধ্যে আছে, যে আনএক্সপ্লেনেবল। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।